নমস্কার, আমি অর্ক, আর আপনারা শুনছেন শোনাই শোনো বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প খগেন্দ্রনাথ মিত্রের চাংড়িপোতার চণ্ডীভূত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প চাংড়িপোতার চণ্ডীভূত। রাত তখন ৮টা হবে। আসরটা খুব জমাট। বৃষ্টিও ঝেঁকে এলো। শচীন হাত তুলে চেঁচিয়ে বললে, এই এই সব শোনো আমার কথা, এটা সত্যিকারের ভূতের গল্প। ভূতটাকে একেবারে আমার নিজের চোখে দেখা। ফণি বললে, তোর চোখে তো -৮ পাওয়ারের চশমা, তুই যতটা দেখিস তার চেয়ে 10 গুণ করিস কল্পনা। পূর্ণ গল্প ভালোবাসে, বললে, আহা শোনোই না, সবটাই কি আর মিছে কথা হবে? শচীনের মুখ লাল হয়ে উঠল। বললে, মিছে কথা বলতে ওস্তাদ তুমি। ওতে যদি কোনো প্রাইজ থাকতো তাহলে তুমি পেতে প্রথম পুরস্কার এবং ওই সঙ্গে একটা এক্সট্রা মেডেলও। আমি যা বলছি এর শতকরা 100 ভাগই সত্যি। বড়দা বললে, চটো কেন, আমরা কেউ কিছু তো বলছি না, তবে ভূত টুত। শচীন হাত নেড়ে বললে, বলছি তো একেবারে আমার নিজের চোখে দেখা ভূত। হ্যাঁ, রিয়াল গোস্ট। আমাদের বাড়িতে সেই যে চাংড়িপোতার চণ্ডী আসতো, দেখেছো তো? হ্যাঁ, সেই যে কালো রোগা ঢ্যাঙা, চোখ দুটো বড়, মাথায় ঝাঁকড়া চুল, ডান পাখানা একটু ছোট বলে নেংচে চলতো। সকলে সমস্বরে বলে উঠল, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যে খুব কাঁঠাল খেতে পারত। কাঁঠালের সময় সে কোনোদিন আসেইনি, আসতো পৌষ মাসে। পূর্ণ খাটো গলায় বললে, পিঠে খেতে। কিন্তু স্বর খাটো হলেও তার হুলটুকু গিয়ে বিঁধল শচীনের মনে। সে কটমট করে পূর্ণর দিকে তাকিয়ে বললে, ও খুব মাছ ধরতে ভালোবাসত। গ্রীষ্মের পর একটু বর্ষা পড়লেই চারের পোটলা আর ছিপ হাতে চণ্ডী সেই কোথায় 3 ক্রোশ দূরে ষষ্ঠীডাঙ্গার ঘোষেদের পুকুরে, 7 মাইল দূরে কুমিরখালির জোড়াদিঘিতে, 2 ক্রোশ দক্ষিণে বাবুহাটির বিলে, তার এধারে শঙ্খপুরের ঝিলে। পূর্ণ বললে, চাংড়িপোতার ঝোপে, বারুইপুরের জঙ্গলে। শচীন তাতে কান্না দিয়ে বলে উঠল, মাছ ধরতে যেত। ওর সঙ্গে মাছের কেমন একটা যোগ ছিল। যেখানেই যাক, যেদিনই ধরুক, ওর হাতে মাছ উঠতই। আমরা যে পুকুরে চার দিয়ে ছিপ ফেলে 3 দিন বৃথা বসে থাকবো, একটা মাছও বড়শি টানবে না, ও সেখানে মাত্র 1 ঘন্টা বসেই হয়তো 10 সের 1 রুই কি 15 সেরের 1 কাতলা তুলে ফেলত। এ এক আশ্চর্য ব্যাপার। পূর্ণ বললে, এই থেকে প্রমাণ করা যায় ও গত জন্মে বেড়াল বা ভোঁদর ছিল। নারায়ণ ডাক্তারি পড়ছে, সেজন্য তার ধারণা প্রাণীজগৎ সম্বন্ধে তার প্রত্যক্ষ জ্ঞান আছে। সে বললে, এই শিল বা শ্বেতভল্লুকও হতে পারে, আবার কুকুর হওয়াও অসম্ভব নয়। পূর্ণ ও নারায়ণের দিকে শচীন একবার ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বললে, তা সেবারও গ্রীষ্মের পর রীতিমতো বর্ষা এলো। জলাগুলো উঠল জলে ভরে, মাঠে মাঠে ঘাস উঠল গজিয়ে, ঝোপজঙ্গল ঘন হল, গাছপালা হলো শ্যামল সতেজ। আকাশে সারা দিন রাতি মেঘের মেলা, সেই সঙ্গে চণ্ডীটাও উঠল খেপে। রাঙা পিঁপড়ের বাসা ভেঙে, বোলতার চাক পেড়ে, মেদি গুঁড়িয়ে, সুজি ভেঙে সে শিকারের আয়োজন করতে লাগলো। ঘরের চালের বাতায় ছিপ,
কাঠের বাক্সে হুইল, সুতো আর 6টা বড়শি ছিল। সে সব পেড়ে বার করে ঘোষেদের একটা রাজহাঁসের পালক ছিঁড়ে তাই দিয়ে ফাতনা তৈরি করে চায়ের মোড়কের রাংতা গলিয়ে তার ভার লাগিয়ে 3 দিনে তৈরি হয়ে নিল। কিন্তু কোথায় যে মাছ ধরতে যাবে তা কারুকে বলল না। সেদিন ভরা অমাবস্যা। সকাল থেকেই আকাশ ভরা কালো মেঘ। মাঠের শেষে দূরে তাল, নারকলের শ্রেণী, সেগুলোও কালো দেখাচ্ছে। মাঠখানাকেও লাগছে কালো মতো। বাতাসও বইছে ভিজে, এলোমেলো। ভোরের দিকে তো এক পশলা বৃষ্টিই হয়ে গেল। চাংড়িপোতায় আমার মামার বাড়ি। কলকাতা থেকে সেখানে আম খেতে গিয়ে দেখি মামাদের বাগান ফাঁকা। আম তো ফলেইনি, যে কটা ফল ছিল সেগুলোও বাঁদরে খেয়ে গেছে। তবুও সকালে উঠেই আঁকশি হাতে বেরিয়ে পড়লাম। বাগানের পাশ দিয়ে মাঠে যাবার পথ। গাছের তলায় তলায় বৃথা ঘুরে বাগান থেকে বেরিয়ে আসতেই দেখি চণ্ডী। তার এক হাতে ছিপ, আর এক হাতে গামছায় পোঁটলা করে বাঁধা 4 টোপ, বগলে বাঁশের বাঁটলা ছাতা, গায়ে আধময়লা লং ক্লথের পাঞ্জাবি, পায়ে রবারের কালো জুতো। আমাকে দেখেই সে একগাল হেসে বললে, শশীদা, সকালে উঠে গাছ টাঙাতে বেরিয়েছ? চণ্ডীটা আমায় বরাবরই বড় ভক্তি করত। আমি ওর ঠিক 2.5 বছরের বড়। নারায়ণ বললে, হ্যাঁ, তার ওই কথাগুলো ভক্তেরই উপযুক্ত বটে। পূর্ণ বললে, এবার আমি কিন্তু কিছু বলিনি। বড়দা বললে, আহা, বাধা দাও কেন? হ্যাঁ, তারপর বলো। শচীন বললে, তার উত্তরে বললাম, আমি তো ভোরে উঠেই গাছ ঠেঙাচ্ছি, তুই বা কেন এখনই ছিপ হাতে বেরিয়েছিস? কোথায় যাওয়া হচ্ছে শুনি? সে এদিক ওদিক তাকিয়ে হাত তুলে বললে, সেই বড় দিঘিতে। কথাটা শুনেই চমকে উঠলাম। বললাম, বলিস কি রে? সে যে ভূতের আড্ডা। ওখানে কত লোক যে অপঘাতে মরেছে তার হিসেব নেই। আজ পর্যন্ত ও পুকুরে কেউ। ফিরে যা, ফিরে যা। চণ্ডী হেসে বললে, ভূত বলে কিছু নেই শচীদা, একেবারে কিছুই নেই। তুমি দেখো, আমি নির্বিঘ্নে ফিরে আসব, খালি হাতে নয়, অন্তত 10 ওজনের 2টো রুই ঝুলিয়ে। এই বলে রাখছি, সকলের প্রথমেই যে মাছটা ধরব সেটা তোমার। বললাম, না রে চণ্ডী, এমন কাজও করিসনি। ওখানে কি মানুষ যায়? চণ্ডী অবশ্য শুনলে না, একটু ব্যঙ্গের হাসি হেসে চলে গেল। আমি তার বিলীয়মান মূর্তির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো ছোনাটা পাগল হয়ে গেছে। পোড়ো দিঘিটার এক ক্রোশের মধ্যে কোনো মানুষ যেতে সাহস করে না, কোনো গরুও সেদিকে ঘাস খেতে যায় না। এমনকি রাতের বেলা শিয়াল কুকুরও সেদিক থেকে নিঃশব্দে পালিয়ে আসে। কেবল চামচিকে, বাদুর আর পেঁচারাই সেখানে রাত কাটায়। আর ও কিনা একা সেখানে মাছ ধরতে যাবে? ফণি বললে, কেন? এ প্রশ্নের কি উত্তর দেব? দিঘিটা যে কতকালের এই হিসেব ও অঞ্চলের কোনো জমিদারেরই সেরেস্তায় নেই। কেউ বলে আলাউদ্দিন খিলজির সময়ের, কেউ বলে আকবর বাদশার আমলের, আবার কেউ বলে ওয়ারেন হেস্টিংস যখন ছিল তখনকার। ওখানে নাকি এক সাহেব থাকত, কিন্তু আমার দাদামশাই বলেন ওটার বয়স নাকি মাত্র 110 বছর। ওখানে রত্না ডাকাতের আড্ডা ছিল। রত্না ছিল আবার তাঁর দাদামশায়ের স্যাঙাত। ডাকাতি করত রত্না,
কিন্তু তাতে ভাগ বসাতেন আমার দাদামশাইয়ের দাদামশাই। সে পয়সায় তিনি জমিদারি কিনেছিলেন। তবে সে জমিদারি আর জমিদার বাড়ি এখন নেই। কেবল দাদামশাইয়ের ঘরে একটা পেল্লায় কাঠের সিন্দুক, একখানা মরচে ধরা ভোজালি আর একখানা পোকায় কাটা জামিয়ার পড়ে আছে। যাক, নিজেদের ঘরের কথা না বলাই ভালো। রত্না পথিকদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের গলায় পাথর বেঁধে ওই দিঘিটাতে ডুবিয়ে মারত। দ্বিজেন বললে, এত পাথর সে পেত কোথায়? চাংড়িপোতা তো পাথুরে জায়গা নয়। বড়দা বললে, আরে বাপু, গল্পটা শোনোই না। শচীন বললে, একবার এক বুড়ি আর তার ছেলেকে রত্না তো ধরে নিয়ে এলো। তাদের সঙ্গে ছিল খান 2 সোনার গয়না, গোটা 10 টাকা। বুড়ির ছেলেটা ছিল বেশ সন্ডা গোছের। রত্নার লোকের সঙ্গে তার বেশ একটু লাঠিবাজি হলো। ফলে রত্নার লোকটার নাকটা একদম মুখের উপর গেল বসে। রত্না এই অপমান আর ক্ষতির শোধ নেবার জন্য বুড়ির চোখের সামনে ছেলেটাকে দিঘিতে ডুবিয়ে মারল। বুড়ি তখন আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বললে, রত্না, রত্না, যদি ভগবান থাকে, যদি ভগবান থাকে, তুইও একদিন দম আটকে মরবি। তোর সদ্গতি কোনো কালেই হবে না। দাদামশাই বলেন, তাঁর দাদামশাই নাকি বলছিলেন বুড়ির সাপ অক্ষরে অক্ষরে ফলেছিল। রত্না একদিন ওই দিঘির ধারে দালানটার মধ্যে দম আটকে মরে। কি করে তার বলেননি। সেই থেকে নাকি রত্না ওখানে ভূত হয়ে আছে। চামচিকে বাদুড় আর পেঁচা ছাড়া রাতের বেলা যে ওদিকে যায়, রত্না তারই গলা টিপে মারে। বেঁচে থাকতে বেটার যে অভ্যেস ছিল, মরবার পরেও সে স্বভাব ঘুচল না। ওই যে কথায় বলে না, স্বভাব যায় না মূলে, এ তারই ভৌতিক প্রমাণ। যাক, দাদামশাই তখন ছোট। একবার দিঘিটার ধারে গিয়েছিলেন, কিন্তু শ্যাঙাতের নাতি বলে রত্না তাকে কিছু বলেনি। তবে দাদামশাইকে স্বপ্ন দেখিয়ে সাবধান করে দিয়ে বলেছিল, ওদিকে আর কখনো মারাসনি। সত্যি বলতে কি, দাদামশাইয়ের শেষের কাহিনী আমি বিশ্বাস করিনি, কেননা তিনি ডেলা ডেলা আফিং খান। চণ্ডীটার জন্যে আমার মন খুবই খারাপ হয়ে গেল। কি যে করা যায় ভাবতে ভাবতে তার দাদার কাছে গিয়ে খবরটা জানালাম। শুনেই তিনি জ্বলে উঠলেন, বললেন, ভূতের কিল খেয়ে আজ ওর শিক্ষে হোক। আমরা তো কিছুতেই ওকে শায়েস্তা করতে পারলাম না। বললাম, ভূষণ্ডিদা, শিক্ষা তো পরে, তার আগে যে প্রাণহানির। ভূষণ্ডিদা জিভ দিয়ে তালুতে চক করে একটা শব্দ করে বললেন, চণ্ডের প্রাণ নেবে ভূতে? এমন বাহাদুর ভূত আজও প্রেতলোকে জন্মায়নি। এর উপর আর কি বলবো, বাড়ি এসে চুপ করে বসলাম। বলে শচীন থামল। বাইরে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোন অট্টালিকার মাথায় যেন বাজ পড়ল। বৃষ্টি ও বাতাস মেতে উঠেছে। সার্সিগুলোর গায়ে এসে দুটোতেই মাঝে মাঝে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে। সকলে সমস্বরে বলে উঠল, তারপর তারপর? শচীন বললে, চণ্ডী তো চলেছে। পূর্ণ বললে, তুমি কি করে জানলে? শচীন হাত নেড়ে ভ্রু কুঁচকে বললে, আরে এটা তো আস্ত ইডিয়েট দেখছি। চণ্ডী যে তখন চলেছে এ কথা কে না জানে। সকলে বলে উঠল, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক।
বলে যাও, বলে যাও। চণ্ডী আলের উপর দিয়ে চলছে। তার দুধারে শস্য শূন্য ভিজে ক্ষেত। চাষিরা কোনো কোনো ক্ষেতে লাঙল দিচ্ছে। ক্ষেতের এখানে সেখানে একটি দুটি তাল গাছ। বিশ্বনাথের মন্তরভরা মাদুলির মতো তাদের মাথার জটার মধ্যে একটি করে কলসি বাঁধা। ক্ষেতের শেষ প্রান্তে গ্রাম। কালো মেঘের গাঢ় ছায়ায় সেগুলো ঝাপসা হয়ে আকাশের তলে মিশে আছে। চাংড়িপোতা থেকে পোড়ো দিঘি পুরো 2.5 ক্রোশ দক্ষিণে, আর সেখান থেকে শয়লাগাঁয়ের নদীটা 1 ক্রোশ দূরে। চণ্ডী মাঠ ভেঙে দিঘিটার কাছে গিয়ে যখন পৌঁছল তখন বেলা 9টা হবে। দিঘির চারধারে ঝোপঝাড়, তার মাঝে মাঝে তাল, নারকোল আর কয়েকটা আম কাঁঠালের গাছ। চণ্ডী শুনেছিল সেখানে একটা বাড়ি আছে, কিন্তু কই, কিছুই তো। ওই যে একটা দালান। চণ্ডী সেখান থেকে লক্ষ্য করে দেখতে লাগল দালানটার ছাদ ভেঙে পড়েছে। একধারে দেয়াল ধসে খান কয়েক কড়িকাঠ বেরিয়ে আছে। ছাদের ভাঙা আলসে কয়েকটা অশ্বত্থ গাছ। নিচে চারধারে ঘন ঝোপ জঙ্গল। তার মাঝ থেকে কি একটা লতা যেন ওপর দিকে উঠে দালানটার একদিকে ঢেকে রেখেছে। দালানটার দিকে তাকিয়েই চণ্ডীর বুকটা ছাঁত করে উঠল। কিন্তু দিনের বেলায় কিসের ভয়? সে জঙ্গল ঠেলে দিঘিটার ধারে গিয়ে দাঁড়ালো। জঙ্গলের জলে যে তার কাপড় জামা ভিজে গেছে সেদিকে খেয়ালই নেই। তার সামনে প্রকাণ্ড দিঘি, তার প্রায় অর্ধেকটা পদ্মবন, বাকিটুকু কলমি, হেলঞ্চ ও পানায় ভরা। হঠাৎ একটা বড় মাছ ঘাই দিয়ে উঠল। সেই সময়ে চণ্ডী দেখলে দিঘিটার জলের রং একটু লাল। কিছু দূরে একজোড়া বক বসেছিল। চণ্ডীর সাড়া পেয়ে তারা মোটা গলায় বকর করে ডেকে সেখান থেকে উড়ে গিয়ে ওপারে শেওড়া গাছটার মাথায় বসল। ফণি বলে উঠল, এই যে বললে সেখানে যে যায় রত্না তারই গলা টিপে মারে। শচীন বললে, তোর শরীরটা যেমন মোটা, বুদ্ধিটাও তেমনি ভোঁতা। কাক, চিল, বক অর্থাৎ কোনো খেচরকেই মারে এমন সাধ্য ভূতের বাপেরও নেই, বুঝলি? ক্ষিতীশ রোগা মানুষ, এতক্ষণ চুপ করে শুয়েছিল। পা দুখানা দোলাতে দোলাতে বললে, এরোপ্লেনও তো খেচর, তাকেও। শচীন বললে, চুপ কর ওই চিংড়ি, তোকে আর চিড়িং চিড়িং করতে হবে না। বেশ, তোমাদের যদি শুনতে ইচ্ছে না হয় আমি আর। সকলে বলে উঠল, আরে বল বল। হ্যাঁ, চণ্ডী তারপরে কি করলে? চণ্ডী দিঘির ধারে একটু পরিষ্কার জায়গা বেছে নিয়ে তার ছাতা, ছিপ আর পোঁটলাটা সেখানে রাখল। তারপর পোঁটলাটার ভেতর থেকে ছোট কাটারিখানা বার করে খানিকটা জায়গার জঙ্গল কেটে জল থেকে কলমি, হেলঞ্চ ছিঁড়ে পরিষ্কার করে চার ফেলে টোপ গেঁথে বড়শিটা হাতে দুলিয়ে জলে ফেলবার সময় একবার বাড়িটার দিকে তাকালো। তার মনে হলো ডান দিকের ঘরখানার মধ্যে কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, আর তার চোখ জোড়া আগুনের ফুলকির মতো জ্বলছে। দেখেই চণ্ডীর বুকটা একটু কেঁপে উঠল। তবুও সে খুব ভালো করে লক্ষ্য করতে লাগলো সত্যি সেখানে কেউ দাঁড়িয়ে আছে কিনা। মিনিট খানেক পরে
লক্ষ্য করে আর কিছুই দেখতে পেল না। ওটা মনের ভুল ভেবে চণ্ডী ছিপ ফেলে খান কয়েক কচু আর ভাঁট পাতা বিছিয়ে তার ওপর বসল। চণ্ডী তো ছিপের বাঁটটা পা দিয়ে চেপে চুপ করে বসে আছে। চারধার নিস্তব্ধ, নির্জন। ভিজে মাটি, পচা ডালপালার গন্ধ নাকে লাগছে। কচু বনে মশার ঝাঁক করছে পোঁ পোঁ। দিঘির ওপারে একটা তাল গাছের মাথায় বসে একটা দাঁড়কাক থেকে থেকে ডেকে উঠছে। মাঝ দিঘিতে একটা মাছ ঘাই দিয়ে উঠল। পদ্মবনের আড়ালে একটা ভিড় ভিড়ে পাখি শীষ দিলে চণ্ডীর মনটা বড় খারাপ হয়ে গেল। এমন নিস্তব্ধতা সে আগেও অনেকদিন অনুভব করেছে, কিন্তু আজকের স্তব্ধতাকে বোধ হতে লাগল যেন পাষাণের মতো বিষম ভারী। কিছুতেই এটা নড়ানো বা সরানো যাবে না। ক্রমেই যেন তা তার বুকের উপর চেপে বসছে। বাতাস স্থির, আকাশে মেঘভার স্থির হয়ে আছে। একটি ছোট পাতা পর্যন্ত নড়ছে না। জলও শান্ত। কেবল একটা মোটা খড়কের মতো হলদে ফড়িং আধটোবা ফাতনাটার উপর বারবার উড়ে বসছে। চণ্ডী আন্দাজে ঠিক করলে বেলা তখন 12টা। সে প্রায় 3 ঘন্টা ছিপ ফেলে বসে আছে, অথচ একটা মাছও। কথাটা শেষ না হতেই সে জলের দিকে তাকিয়ে চমকে উঠল। জলের মাছ থেকে পানা ঠেলে ভেসে উঠছে। ওটা কি? জিনিসটার রং কালো, দেখতে কতকটা পোড়া কাঠের মতো। সেটা তার দিকেই ধীরে এগিয়ে আসছে দেখে চণ্ডীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে এতকাল মাছ ধরছে, এমন তো কখনো হয়নি। সে নিজের অজ্ঞাতেই উঠে দাঁড়িয়ে জিনিসটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলো, কিন্তু সেটা একেবারে কুলের কাছে এলো না। মাত্র কিছু দূর এসে হঠাৎ পদ্মবনের দিকে ঘুরে গেল। ওই যে পিঠের কাঁটা, ওই যে লেজ, ওই হাতির কানের মতো কানকো নড়ছে। ওটা রুই মাছ। এত বড় রুই মাছ! চণ্ডী বিস্ময়ে আনন্দে দুপা এগিয়ে যেতেই দেখল তার ফাতনাটা একটু নড়ে উঠল। সে চট করে একবার পদ্মবনের দিকে তাকিয়ে দেখল মাছটা কোথায়, কিন্তু সেটাকে আর দেখতে পেল না। ভাবলে ওই মাছটাই কি ঘুরে এসে তার বড়শি টানছে? ফাতনাটা ক্রমেই জোরে ডুবছে, ভাসছে। চণ্ডী সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ছিপটা দুহাতে শক্ত করে ধরে কাঠ হয়ে বসে আছে। তার বাঁ গালে ডান কানে যে 2টো কালো রঙের মশা বসে রক্ত চুষতে চুষতে ফুলে উঠেছে। দিঘি পারে তালবনের মাথায় মেঘে মেঘে অন্ধকার করে এসেছে, সেদিকে তার খেয়ালই নেই। ক্ষিতীশ মুচকি হেসে বললে, সে এক মনে ফাতনা দোলা দেখছে। শচীন এতক্ষণ তার দিকে মুখ করে গল্প বলছিল, এবার অন্যদিকে মুখ ফিরিয়ে বললে, এটা দেখছি পূর্ণ সাঙাত। পূর্ণ তৎক্ষণাৎ ক্ষুদ্র একটি দংশন করলে, মিহি গলায় বললে, যেমন তোর দাদামশায় ছিল রত্নার স্যাঙাত। শচীনের সারা গা যেন জ্বালা করতে লাগল। সে চোখ মুখ রাঙা করে বললে, তার মানে?
বড়দা বললে, আহা, কি ছেলে মানুষই করছো। হ্যাঁ হ্যাঁ, খেয়ালই নেই চণ্ডীর। বলো বলো। এরকম করলে বলা অসম্ভব। যদি শুনতে চাও কেউ একটি কথাও কইতে পাবে না। বেশ বেশ, এই এই আমরা মুখে চাবি দিলাম, ঠিক আছে? তবুও শচীন একটু চুপ করে রইল। তারপর আবার বলতে আরম্ভ করলে, ফাতনা তো ডুবছে ভাসছে, শেষে যেই একবার তল হলো, চণ্ডীও মারলে সজোরে টান। সঙ্গে সঙ্গে কর শব্দে হুইলের সুতো খুলে নিয়ে মাছ দিঘিতে মাছ ছুটে গেল। আর সেই মুহূর্তেই একটা দমকা বাতাসের সঙ্গে তালবনের উপর থেকে শো শো শব্দে বৃষ্টি এলো ছুটে। দেখতে দেখতে বৃষ্টিধারায় সব মুছে গেল। ওদিকে মাছও ছুটছে, একবার ডান ধারে একবার বাঁ ধারে, কখনো কখনো সোজা মাছ দিঘিতে। ছিপের মাথা বেঁকে বড়শির মতো হয়ে গেছে। মাছটা থেকে থেকে পদ্মবনে সেধবার চেষ্টা করছে। চণ্ডীরও জেদ তাকে কুলের কাছে আনবেই। এক একবার তার মনে হয় বুঝি ছিপখানা ভেঙে গেল। এই টানাটানিতে প্রায় ঘন্টা চারেক কেটে গেল। এর মধ্যে বৃষ্টি একবারও থামেনি, বরং আরো ঝেঁকে এসেছে। চণ্ডীর অবস্থা তখন ভিজে বেড়ালের মতো। কিন্তু টিপ্পনিটা যে কে কাটলে শচীন তা ধরতে পারল না। সকলেরই মুখ গম্ভীর। তবুও তার সন্দেহ হতে লাগলো এ পূর্ণ কিংবা ক্ষিতীশের কাজ। যাই হোক, না থেমে সে বলে চলল, একে মাছের সঙ্গে টানাটানি করে সে ক্লান্ত, তার উপর মুষলধারে বৃষ্টি, আর সেই রকম ভুতুড়ে জায়গা। সে মাঝে মাঝে ম্রিয়মান হয়ে পড়তে লাগলো। কিন্তু মাছটার লেজ বা পিঠের কাঁটা যেই ভেসে উঠতে দেখে, তৎক্ষণাৎ সে শরীরে বল, মনে স্ফূর্তি পায়। এমনি করে বেলা যখন যায় যায় তখন সে মাছটা ডাঙায় তুললে। কিন্তু এমন একটা শিকার লাভ করেও তার মনে আনন্দ হলো না। সে যা আশা করেছিল, মাছটা তার কিছুই না, একটা 15.5 ওজনের কাতলা মাত্র। তার প্রকাণ্ড মাথা, মস্ত মুখ দেখে মনে হতে লাগলো যেন একটা রাক্ষসের ছানা। বলে শচীন চুপ করলে। বাইরে তখনও ঝমঝম শব্দে বৃষ্টি পড়ছে। তারপর আবার বলতে আরম্ভ করলে, ঝরঝর ধারায় বৃষ্টি হচ্ছে। চণ্ডী এতক্ষণ দেখেনি, ওপারে দিঘির ডান কোণে একটি সরু নালা ছিল। সেটা দিয়ে হু হু শব্দে মাঠের জল এসে দিঘিতে পড়ছে। তাতে দিঘিটা ভরে উঠছে। চণ্ডী ছিপ গুটিয়ে বাকি টোপ আর চারগুলো দিঘিতে ফেলে মাছটাকে গামছায় বেঁধে বহু কষ্টে দিঘির পাড়ে উঠেই দেখে চারধারের মাঠ জলে ডুবে গেছে। কিছু দূরে যে জঙ্গলটা ছিল সেটাও আর দেখা যায় না। চণ্ডীর বুক কেঁপে উঠল। সর্বনাশ, শয়লা নদীতে বান এসেছে নাকি? ছেলেবেলায় আমি আর চণ্ডী একবার শয়লা নদীর বান দেখেছিলাম। সেবার চাংড়ি পোতার অবস্থা হয়েছিল একটা প্রবাল দ্বীপের মতো। সেই স্মৃতি চণ্ডীকে বিচলিত করল। এই জলস্রোত ঠেলে 2.5 ক্রোশ যাওয়া একেবারে অসম্ভব। হয়তো পথের মাঝে মাঝে জল আরো বাড়বে। সে যে কি করবে ঠিক করতে পারল না। সেই সময় একবার ভয়ঙ্কর শব্দ করে দূরে একটা তালগাছের মাথায় বাজ পড়ল। শব্দ আর আলোর ঝোঁকটা কাটিয়ে সে একবার পোড়ো বাড়িটার দিকে তাকাতেই দেখল তার বারান্দার সামনে
ঘরখানার দরজায় দাঁড়িয়ে একটা লোক তাকে হাতছানি দিয়ে ডাকছে। প্রথমটায় সে ভাবলে মনের ভুল, তারপর আবার সেদিকে তাকাতেই দেখলে সত্যিই একটা লোক। ওই যে, সে হাতছানি দিতে দিতে ঘরের মধ্যে চলে গেল। তবে কি এখানে লোক বাস করে? ভূতের গল্পটা একদম বাজে। সম্ভবত লোকটা তার দুর্দশা দেখে তাকে আশ্রয় দিতে চাইছে, কিন্তু লোকটার স্বভাব ভালো তো। যদি ডাকাত হয়? অবশ্য ডাকাত হলেও তার তখন কিছু করার ছিল না। তার কাছে মাছটি ছাড়া মূল্যবান আর কিছুই নেই। সে আর দেরি না করে বাঁ হাতে মাছ, ডান হাতে দা, বগলে ছিপ আর কাঁধে মাথা হেলিয়ে দিয়ে ছাতাটা চেপে ধরে জঙ্গলের মধ্য দিয়ে আস্তে আস্তে বাড়িটার দিকে এগোতে লাগল। জঙ্গল ঠেলে মিনিট 5 চলে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে চণ্ডী উঠোনে গিয়ে পড়ল। সামনেই বারান্দা আর সেই ঘরখানা, কিন্তু কই, কাউকে তো সেখানে দেখা যাচ্ছে না। বারান্দায় উঠবার সিঁড়িগুলো ভেঙে পড়েছে। বারান্দায় জঙ্গল। এরকম জায়গায় কি করে মানুষ থাকে? এবার তার মনে একটু ভয় হলো। ততক্ষণে আর একটু অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি বাতাস যেন আরো মেতে উঠেছে। সে আর না এগিয়ে সেখান থেকে চিৎকার করে ডাকলো, কে আছেন? ভেতরে আছেন কে? চণ্ডীর মনে হয় ভেতর থেকে যেন উত্তর এলো, চলে আসুন। চণ্ডী তৎক্ষণাৎ ভাঙা সিঁড়ি দিয়ে সাবধানে উপরে উঠে বারান্দা পার হয়ে ঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে উঁচু গলায় বললে, আমি এসেছি। চণ্ডীর মনে হলো তৎক্ষণাৎ ঘরের অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা যেন এধার থেকে ওধারে সরে গেল, আর ঘরের মধ্যে কে যেন কাকে ফিসফিস করে কি বলছে। চণ্ডী আবার বললে, কে আছেন মশাই? কে আছেন? আবার উত্তর হলো, চলে আসুন। সামনে অন্ধকার ঘর, বাইরেও অন্ধকার ঘনিয়ে এসেছে। সেই সঙ্গে সজল বাতাসের হাহাকারে চণ্ডীর মন যেন কেমন হয়ে গেল। যে ডাকছে সে তো কই এগিয়ে আসছে না। ভেতরে কোথাও একটু আলো তো দেখা যায় না। সে আবার বললে, মশাই, বড় অন্ধকার, একটা আলো। ভেতর থেকে উত্তর হলো, এগিয়ে আসুন। চণ্ডী সাহসে ভর করে চৌকাঠ পার হয়ে ঘরের মধ্যে হাত কয়েক এগিয়ে যেতেই তার মনে হলো তারা যেন অন্ধকারের মধ্যে খিলখিল করে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে চণ্ডীর পায়ের নিচের মেঝেটা একবারে হাত 5-6 গেল বসে। চণ্ডীও সেই সঙ্গে গর্তটার মধ্যে পড়ে গেল। এমন আচম্বিত দুর্ঘটনার জন্যে সে আদৌ প্রস্তুত ছিল না। তবুও তৎক্ষণাৎ উঠবার চেষ্টা করতেই সে দেখল একটা কঙ্কাল তাকে দুহাতে বুকের ওপর জড়িয়ে ধরেছে। দেখেই সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। ফণী বললে, নিশ্চয়ই মাগু বলে চেঁচিয়ে উঠেছিল। শচীন বললে, চণ্ডীর মা নেই,
ইয়ার কি রেখে শোন। তারপর সন্ধে থেকেই তো আমরা ভেবে অস্থির, কিন্তু তখন চণ্ডীর সন্ধানে সেই ভুতুড়ে বাড়ির দিকে যাওয়া একেবারে অসম্ভব। জলটা আবার বাড়ছে, তবুও সকলে আশা করতে লাগলাম চণ্ডী এলো বলে। কিন্তু ক্রমে রাত বেশি হতে লাগলো, তবুও চণ্ডীর দেখা নেই। শেষে যখন রাত 12টা, জলটা তখন একদম ধরে এলো, কিন্তু বাতাস শান্ত হলো না। সে চারধার থেকে বন্যার কল্লোল বয়ে পাগলের মতো গ্রামের শূন্য অন্ধকার পথে ঘুরে বেড়াতে লাগলো। আমরা আর কি করব? চণ্ডীদের বৈঠকখানায় ফরাসের উপর বসে ভোরের প্রতীক্ষায় রইলাম। ক্রমে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠল। আমরাও চণ্ডীর খোঁজে বার হলাম, সংখ্যায় 17 জন। ক্ষিতীশ আসতে জিজ্ঞেস করলে, কিসে? শচীন বললে, ডোঙায়। পূর্ণ বললে, তালগাছ বুঝি কাটাই ছিল? শচীন বললে, সকলেই তোর মতো মিছে কথা বলে না। চাংড়ি পোতার ব্যাপার তুই কি জানবি? থাকিস তো বদ্যিবাটিতে। তোরা শোন, চারধারে জল, যত দূর দেখা যায়। জল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তার উপর দিয়ে টর্পেডো বোটের মতো আমাদের 17খানা ডোঙা চলেছে। বললে বড়াই করা হবে, সেই সার্চ পার্টির ক্যাপ্টেন ছিলাম আমি। বড়দা লাঠি খেলে, বললে, সাবাস। আমি জানতাম কোথায় চণ্ডীর খোঁজ পাওয়া যাবে, তাই সকলকে সেই দিঘির দিকে নিয়ে যেতে লাগলাম। স্রোত ঠেলে জল কেটে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, তখন মেঘের ফাঁক দিয়ে একটু রোদ উঠেছে, আকাশ অনেকটা পরিষ্কার। কিন্তু সেখানকার দৃশ্য দেখে আমার বুক দমে গেল। এর মধ্যে চণ্ডীকে পাবো কোথায়? মনের ভাব গোপন করে সকলকে বললাম, ওই বাড়িটার ভেতর চণ্ডীর খোঁজ করা যাক, চলো। পরিচক্ষত্রীটা চিরকালের ফাজিল, বললে, চণ্ডী ওখানে এতক্ষণ বসে আছে, সে আর কোথাও গেছে গিয়ে। আপনার যেমন কথা। বলা বাহুল্য, তাকে তৎক্ষণাৎ ধমক দিয়ে সকলকে নিয়ে বাড়িটার দিকে এগোতে এগোতে পাঁচিলের কাছে গিয়ে হাঁক দিলাম, চণ্ডী আছো? চণ্ডী? চণ্ডীর দাদা ছিলেন আমার পিছনে, বললেন, একটা গোঙানির শব্দ শোনা যাচ্ছে না? ওই শোনো, ওই ওই ওই। সকলে স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে রইলাম। ওই যে, মনে হচ্ছে সামনের ঘরখানার মধ্যে কে যেন গোঙাচ্ছে। বললাম, দাদা চলুন সকলে। আমি রইলাম সকলের আগেই উঠোন পার হয়ে বারান্দার কাছে পৌঁছলাম। এবার শব্দ আরো স্পষ্ট শোনা যেতে লাগলো। গোঙানির মাঝে মাঝে কে যেন কথা বলছে না? চণ্ডীর দাদা বললেন, হ্যাঁ তাই তো, চণ্ডীর গলা বলে মনে হচ্ছে। চণ্ডে, চণ্ডে। কিন্তু সে ডাকের কেউ সাড়া দিলে না, আওয়াজও থামল না। এতে রহস্যটা আরো ঘোর বলে বোধ হতে লাগল। আমারও জেদ চাপল, শেষ দেখতেই হবে। আমি ভাঙা সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে বারান্দাটা পার হয়ে ঘরখানা চৌকাঠের ধারে পৌঁছতেই কে যেন ভেতর থেকে বলে উঠল, এসো 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 এসো, বড় অন্ধকার,
বড় অন্ধকার। ও ও ছেড়ে দাও, ছেড়ে দাও। চিৎকার করে বললাম, চণ্ডীকে পাওয়া গেছে, ওই যে কথা বলছে। আমার কথা শুনে সকলে পিছনে এসে দাঁড়ালো। আমি সোজা ঘরের ভিতর ঢুকে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। কয়েক পা গিয়েই সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখি গর্তের ভেতর একটা লম্বা কঙ্কালের বুকের উপর চণ্ডী কাত হয়ে পড়ে ভুল বকছে, আর কঙ্কালটা তাকে দু হাতে জড়িয়ে ধরে আছে। সকলে ইতিমধ্যে এসে গর্তটাকে ঘিরে দাঁড়িয়েছিল। কঙ্কালটার মস্ত মাথা, চক্ষুহীন কোটর, 32টি দাঁত, বড় চোয়াল। কিন্তু আর বলতে ইচ্ছে হয় না। সকলে বলে উঠল, আর বলো বলো, থেমো না। তারপর কি হলো? শচীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, সেই কঙ্কালের বুক থেকে বহু কষ্টে চণ্ডীকে উদ্ধার করে নিয়ে আমরা চাংড়িপোতায় ফিরে এলাম। নারায়ণ জিজ্ঞাসা করলে, সেই কাতলা মাছটা? শচীন সে কথার উত্তর না দিয়ে বললে, আমি সেই দিনই দুপুরে কলকাতায় চলে আসি। রাতের বেলা তেতলার ঘরে দরজা ভেজিয়ে একা বসে চণ্ডীর কথা ভাবছি। জানলার বাইরে নারকোল গাছটা বাতাসে সরসর করছে। হঠাৎ হুশ করে দরজাটা খুলে গেল। ফিরে তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে চণ্ডী, তার হাতে প্রকাণ্ড একটা কাতলা মাছ। মাছটা তখনো খাবি খাচ্ছে। বুঝলাম চণ্ডী আর নেই। আমার রক্ত হিম হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম বলে শচীন চুপ করলে। নিস্তব্ধ ঘর, বাইরেও তখন বৃষ্টি থেমে গেছে। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। সকলে সেদিকে তাকিয়েই চিৎকার করে উঠল, চণ্ডী, চণ্ডী এসেছে! এই চণ্ডী! চণ্ডী ঘরে ঢুকেই বললে, শচীদা, তোমাকে খুঁজতে এখানে। শচীন ততক্ষণে স্প্রিং এর মতো লাফিয়ে উঠে ফরাস থেকে নিচে নেমে দাঁড়িয়েছিল। চণ্ডীকে আর এগোতে না দিয়ে একজোড়া স্যান্ডেল কুড়িয়ে নিয়ে সে চণ্ডীকে টানতে টানতে বললে, শিগগির বেরিয়ে আয়। ক্ষিতীশও তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, আরে আরে, আমার এক পার্টি স্যান্ডেল নিয়ে গেল, এই যে দুটোই বাঁ পায়ের। পূর্ণ বললে, ব্যস্ত হইও না, ও আবার আসবার পথ করে গেল। রাস্তা দিয়ে একখানা ছ্যাকরা গাড়ি যাচ্ছিল। সকলে শুনতে পেল শচীন চিৎকার করে বলছে, এই রোক 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 রোক, বাগবাজার। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরই গাড়োয়ানের গলার ও চাকার আওয়াজ পাওয়া গেল, টি 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 টি।